আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আমাদের আরবি ফ্রি ক্লাসের আজকে অষ্টমতম দিন। ইনশাল্লাহ আমরা আরবি ফ্রি ক্লাস আস্তে আস্তে করতেছি, হয়তো অনেকেরই উপকার হইতেছে। তো যারাই উপকৃত হচ্ছি তারা অবশ্যই অবশ্যই আরেকজনকে জানাবো, যাতে আরেকজন উপকৃত হয় আর কি। ঠিক আছে হুজুর, ইনশাল্লাহ সহজেই সবগুলো নিয়ম শিখাচ্ছে। আমরা যারা আগের ক্লাসগুলো দেখিনি তারা অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলো দেখে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই শুরু করে দিই ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম শিক্ষার জন্য কিছু সময় বের করে এই রমজানের মাস, কোরআনের মাস, শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা একটু সময় বের করে কোরআনের পিছনে মেহনত করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত যে কয়েকটা নিয়ম শিখতে পারছি বা জানতে পারলাম, এতটুকুর ভিতরে আমরা কতটুকু অগ্রসর হতে পারছি বা কতটুকু বুঝলাম, আমরা কমেন্টের মাধ্যমে অনেকেই জানাবো কোথায় কতটুকু আমার দুর্বলতা আছে। ওই জিনিসটুকু আমরা বোঝার চেষ্টা করব এবং ওটা চিহ্নিত করে বলে জিজ্ঞাসা করবো বা বলবো কমেন্টের মাধ্যমে আমি যে এই জিনিসটা বুঝতেছি না, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আবারও এটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা কোরআনে কারীমের যে সর্বপ্রথম সূরা ফাতিহা, এটা গতকাল একেবারে নিয়মতান্ত্রিকভাবে এবং প্রত্যেকটা অক্ষর বানান করে শব্দ ভেঙ্গে ভেঙ্গে শেখার চেষ্টা করছি। তো এই পর্যায়ে আমরা সূরা বাকারা থেকে শুরু করব। তো চলেন আমরা দেখে নেই সূরা বাকারার যে প্রথম শব্দ। সূরা বাকারার প্রথমে এই ধরনের একটা শব্দ দেওয়া আছে, এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। তোমরা পড়ে নেই, ইস্তিগফার পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام মিম। এটাকে এইভাবেই পড়তে হয়, হরফে মুকাত্তাআত। অনেক সূরার শুরু দিয়ে আলিফ লাম মিম সাদ,
এরকম আছে আলিফ লাম র, হামিম, হামিম, এরকম আছে আইন সিন কফ, এরকম আছে শুধু কফ, শুধু নুন, এইভাবে দেওয়া আছে। তো সূরা বাকারা শুরুতে যে আয়াত, যে শব্দ দেওয়া আছে এটাকে হরফে মুকাদ্দাত বলা হয়। এটা পড়ার নিয়ম হলো আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। অনেকে এই শব্দটা আলিফ লাম মিম পড়ে ফেলা, হ্যাঁ, লাম মিম পড়তে থাকে, না আসলে এরকম না। এটা পড়ার নিয়মটা হলো আলিফ, তাড়াতাড়ি বলা, লাম মিম, এভাবে পড়তে হবে। এটা কি অক্ষর? দাল। উপরে নক্তা দিয়ে দিলাম, কি হইল? দাল। নক্তা ছাড়া দাল, নক্তা সহ দাল। দালের উপরে চিহ্নটার নাম কি? খাড়া জবর। আমরা একটা নিয়ম পড়ছি, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলা থাকলে কি করতে হয়? অক্ষরের উচ্চারণ একটু টেনে পড়তে হয়, আওয়াজকে দীর্ঘ করতে হয়। কিভাবে? জাল, খাড়া জবর, জালটা পাতলা হবে, নরম হবে। জাল, খাড়া জবর, একালিফ টান। জাল, খাড়া জবর, এখন যদি আমি প্রশ্ন করি যা কোথায় হয়েছে? খাড়া জবরে। কি করতে হবে? টেনে পড়তে হবে। কারণ কি? কারণ হলো খাড়া জবর আছে, এক জবর, এক জের, এক পেশ, এগুলা কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। আর খাড়া জবর, খাড়াদের উল্টা পেশ, এগুলা টেনে পড়তে হয়। এটা কি অক্ষর? লাম। এই চিহ্নটার নাম কি? জের। লাম জের লি, লাম জের লি। লিটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক জের হরকত, এটা নিয়ম বলছি আমরা, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে কি উচ্চারণ হয়েছিল? লি, লি। এটা কি অক্ষর? কোনো অক্ষর হয় নাই, তার মাঝখানে একটা। এখন কাফ। কোন কাফ এটা? মধ্যখান পেঁচানো কাফ বা ছোট কাফ। উপরে এই চিহ্নটার নাম কি? জবর। কাফ জবর কা। এখানে কি উচ্চারণ? লি, কা, লি, কা। একসাথে যালিকা, যালিকা, যালিকা। এটা কি অক্ষর? আলিফ। এটা কি অক্ষর? লাম। এই চিহ্নটার নাম কি? জজম। তাহলে এই জজমযুক্ত অক্ষরটা কোন পাশের হরকতের সাথে মিলাইতে হয়? ডান পাশের হরফের হরকত।
আলিফে কি নাই, কোনো হরকত নাই, এটার সাথে মিলানো যাবে না। তারও ডাইনে দেখতে হবে, সেটা কি আছে? কাফ। কাফের মধ্যে হরকত আছে, কাফ লাম জবর। এটা কাফ না এটা কাফ? এটা হলো কাফ, এটা হলো জবর। তাহলে কাফ লাম জবর, উচ্চারণ কাল। কাল এটা কোন নিয়মে হয়েছে? যজমের নিয়মে। যজমযুক্ত অক্ষর মিলাইয়া তাড়াতাড়ি পড়তে হয়। যজমযুক্ত অক্ষরটা মিলাইয়া তাড়াতাড়ি। এখানে কি উচ্চারণ? লি কাল, লি কাল। অনেকেই শব্দ পড়তে সময় জালিকাল, জালিকাল পড়তেছে, অথচ সবগুলো টান হয়ে গেল। টান হবে কোথায়? একটা জায়গাতে। লিও টান দিল, কালও টান দিল। লিও তাড়াতাড়ি পড়তে হবে, কাল কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। লি আর কাল এ দুটোটা তাড়াতাড়ি। এটা হলো হরকতের নিয়ম, এটা হলো যজমের নিয়ম। যজমের নিয়ম মিলায় তাড়াতাড়ি, আর হরকত একাকি তাড়াতাড়ি পড়তে হবে। যালিকাল, যালিকাল, যালিকাল। এটা কি অক্ষর? এটা হলো কাফ। এই মধ্যখান পেঁচানো বা ছোট কাফটা বেশ কয়েকভাবে লেখা হয়। একটা হলো এইভাবে, অনেক সময় দেখা যায় এইভাবে লেখা হয়। অনেক সময় এই যে এই মাথাটাকে এইভাবে দিয়ে দেওয়া হয়, বা কোনো সময় আলিফ কাফ আলিফ একসাথে লিখলে এইভাবে আটের মতো এইভাবে লেখা হয়। তাহলে এটা হলো ছোট কাফ। এই যে মধ্যখান পেঁচানো কাফ, এটারই এই কাফ। কাফ লাম জবর কাল। কাফ জের কি? লি কাল কি? এটা কি অক্ষর? তা। এটা কি? খাড়া জবর। এখানে কি উচ্চারণ? কি। এখানে কাল, এখানে লি, এখানে লি কাল কি। তা খাড়া জবর, তা কি, তা। বা পেশ বু, লি কাল কি তা বু, লি কাল কি তা বু। যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু। এটা কি অক্ষর? লাম আর আলিফ একসাথে। লাম আলিফটা এইভাবে লেখা হয়, অনেক সময় এরকম ভাবে লেখা হয়, এভাবে লেখা হয়, এইভাবেও দেওয়া হয়। তাহলে এটা কি অক্ষর? লাম আলিফ। লাম আলিফ জবর লা। লা কি করতে হবে?
এক আলিফ টেনে পড়তে হবে। কেন? জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। মাদের অক্ষর তিনটা বলছিলাম, একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া, পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও। আরেকটা হলো খাড়া জবর খাড়াদের উল্টা পেশ। এই মাদের নিয়ম বলছিলাম 6টা। মাদের নিয়ম 6টা। 6 নিয়মে কি করা যায়? অক্ষরের উচ্চারণকে দীর্ঘ করতে হয়, টেনে পড়তে হয়। 6টার একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ। এখন কি আছে এখানে? জবরের বাম পাশে খালি আলিফ আছে, সুতরাং এই লাটা কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা। এটা কি অক্ষর? র। র জবর র, র জবর র। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এক জবর হরকত, এক জবর হরকত কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। কারণ হরকতের নিয়ম আমরা পড়ছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লা র। এটা কি অক্ষর? ইয়া। এখন যজমযুক্ত ইয়া আসছে। যজমযুক্ত ইয়া মাদের অক্ষর হিসাবে ব্যবহৃত হইতে হলে কি করতে হবে? ডাইনে জেড থাকতে হবে, কিন্তু এখন এখানে কি নাই? জের নেই, আছে কি? জবর। তাহলে এই র জবরটা ইয়ার সাথে মিলবে। র ইয়া জবর রয়, র ইয়া জবর রয়। রয়টা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, যজমের নিয়মে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে কি উচ্চারণ? লা রয়। এটা কি? বা। বা জবর বা লা রয় 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 বা। আমরা সাথে সাথে বলতে পারি, বললে আমার কি হয়ে যাবে? সাথে সাথে এটা মস্ক হয়ে যাবে। আর যখন পড়বো, পড়ার সময় খেয়াল করে পড়বো, যালিকাল কিতাবু লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা, যালিকাল কিতাবু লা রাইবা। এটা কি অক্ষর? ফা। ফার নিচে জের, ফা জের ফি, ফা জের ফি। ফিটা এখন কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক জের হরকত। এটা কি অক্ষর? ইয়া। ইয়ার উপরে যজম দিয়ে দিছি। এখন এটা কি হয়েছে? জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া আসছে, সুতরাং এখন কি করতে হবে? ফাটা ইয়ার সাথে মিলা একটু দীর্ঘ করতে হবে, আওয়াজকে দীর্ঘ করতে হবে। ফা ইয়া জের ফি, ফা ইয়া জের ফি। এটা কি অক্ষর? হা। গুলহা। গুলহাটা কয়েকভাবে লেখা হয়। এক তো কায়দাতে এভাবে দেওয়া আছে, দ্বিতীয়ত এভাবে দেওয়া হয়, এভাবে লেখা হয়। অনেক সময় দেখা যায় এতটুকু থাকে, মাঝখানে এই এরকম ভাবে থাকে, অনেক সময় এই যে এইভাবেও দেওয়া হয়। ছোট হাতে প্রায় 8 ভাবে লেখা হয়। তাহলে হা জের হি, লা রয় বা ফি হি, লা রয় বা ফি হি,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি। এখন যদি আমি কি করে দিই, এখানে দম ছাড়ি, তাহলে কি হবে? ফি, হাটা সাকিন হয়ে যাবে। যখনই কোনো অক্ষরের মধ্যে যে আমি দম ছাড়বো, তখন দম ছাড়ার নিয়ম হলো ওই অক্ষরকে সাকিন করে দেওয়া, জজম লাগাই দেওয়া। লা রাইবা ফিহি, সাকিন কাকে বলে? জজম যুক্ত অক্ষরকে সাকিন বলা হয়। যে অক্ষরের পরে জজম থাকে ওই অক্ষরকে সাকিন। যেমন ইয়ার উপরে জজম আছে, এখান ইয়াটা কি? সাকিন। এই ইয়ার উপরে জজম আছে, এই ইয়াটা কি? সাকিন। লামের উপরে জজম আছে, লামটা সাকিন। জজমযুক্ত অক্ষরকে সাকিন অক্ষর বলা হয়। জজমযুক্ত অক্ষরকে সাকিন অক্ষর বলা হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা কি অক্ষর? হা। হার উপরে চিহ্নের নাম কি? পেশ। হা, পেশ, হু। হু কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এক পেশ হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। এটা কি অক্ষর? দাল। দালের উপরে এই চিহ্নের নাম কি? দুই জবর। দুই জবর। আমরা সূরা ফাতিহা থেকে নিয়ে এই পর্যন্ত সূরা বাকারার প্রায় একটা আয়াত এবং দ্বিতীয় আয়াতের মাঝে শেষের দিকে চলে আসি। এই পর্যন্ত আসার পরে আমরা তানবিন পাই না, তাহলে আমাদের তানবিনের নিয়মটা পড়া দরকার। হুজুর আজকে অনেকেই দেখতেছে, প্রায় 200 জনের কাছাকাছি দেখতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। আবার একটু নতুন অনেকে আছে আজকে, হয়তো ভাই একটু আপনি যদি নতুন গুলো একটু বলে দিন, এই জন্য আমি আসলাম আবার একটু। ও আচ্ছা আচ্ছা, মানে ধরেন হলো মানে একদম নতুন করে হয়তো অনেকে জয়েন করছে, মানে একটু যদি নতুন করে ছোট করে যদি বলতেন। হ্যাঁ, মানে নতুন করে আজকে অনেকে জয়েন করছে না, মানে মাত্র একদম নরমালি তো হলো 50 জন 60 জন বা 70 জন, আজকে প্রায় 200 জনের কাছাকাছি। আচ্ছা, বিগত ক্লাসের লিংকটা আমি হলো বিগত ক্লাসের লিঙ্কগুলো আমি হলো কমেন্টে দিছি, তারপরেও হুজুর একটু অল্প করে বলে দিচ্ছে আমাদের নিয়মগুলো আর কি। এটা এনে থাকুক, এটা নিচের দিকে রেখে দিই, উপরের দিকে রাখো, এরপরে টান দিব আমি উপর থেকে। আপনি হলো একটু জাস্ট যে শর্ট করে যে হুজুরে শুধুমাত্র আমি বললাম হুজুর মাত্র 5টা বা 6টা নিয়ম একটু বলে দেন। আমরা খেয়াল করি যে এক নাম্বার ছিল আমাদের হরকত। হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জাস্ট মার্কা যায় যে অনেকগুলা নিয়ম, ঠিক আছে? এই অনেকগুলা নিয়ম হুজুর একদম 6 থেকে 7টা নিয়ম দিতেছে, এইগুলো দিয়ে সবগুলা পুরান শিব পড়া যায়। এই হুজুর যে আমরা এই 4টা নিয়মের মধ্যেই সূরা ফাতিহা ইনশাআল্লাহ শেষ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, আমরা খেয়াল করে দেখি একটু যে হরকত কাকে বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেমন এই যে একটা চিহ্ন, এটার নাম হলো জবর, এক জবর। এটার নাম এক জবর। এক জবর। অক্ষরের নিচে যে আর একটা টান থাকে, এটার নাম হলো এক জের। আর এক পেশ, উল্টা পেশ, পেশ, শুধু পেশ দিব আমরা। হ্যাঁ, শুধু পেশ। এই গোল মাথা, এক জবর এক জের এক পেশ, এটা হলো এক পেশ। এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কিভাবে তাড়াতাড়ি? যেমন আমি এইটাকেই এখন এই মুহূর্তে একটা অক্ষর বানাইলাম, সেটা হলো বা। বা যদি আমি এই বা অক্ষরের মধ্যে এখন এই মুহূর্তে জবর চিহ্নটাকে ধরি, তাহলে কি উচ্চারণ হবে? বা। বা বা জবর, আচ্ছা, বা জবর বা, বা জের জের বি, বি, বা পেশ বু বু। এখন কেউ যদি এভাবে বলে বা বি বু, তাহলে এটা কি? হরকত হলো না, তাড়াতাড়ি হলো না।
এটা অন্য নিয়মে চলে গেল। হরকতের নিয়ম হলো হরকত কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, বা বি বি বু। এই একটা নিয়ম ছিল হরকতের। 2 নম্বর নিয়ম আমরা বলছিলাম যজমের নিয়ম। যজম। যজম একটা চিহ্ন এভাবে দেওয়া আছে, উল্টা ভি ইংরেজিতে। দ্বিতীয়ত পেশের কাছাকাছি, মাঝখানে একটা ফাঁকা, কমার মতো একটা। এখানে কি থাকে, একটু গুল থাকে, লাগানো থাকে, আর এটা কি লাগানোটা ফাঁকা আছে কমার মতো। হ্যাঁ, এটা হলো 2 ধরনের চিহ্ন। দেখা যায় আমাদের অনেক কোরআন শরীফ ছাপা আছে এই চিহ্নটা দেওয়া যজমের, অনেক ছাপাতে এমদাদিয়া যত ছাপা আছে এগুলা দেওয়া। হ্যাঁ, এই চিহ্ন যজম যুক্ত অক্ষর, এটাও কি করতে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। এটা হলো মিলায়া তাড়াতাড়ি, এটা কি করতে হয়, মিলায়া তাড়াতাড়ি, হরকত তাড়াতাড়ি, আর যজম যুক্ত অক্ষর কি করতে হয়, মিলায়া তাড়াতাড়ি। যেমন এই অক্ষরটাকে আমি কি বানাই ফেলাম, এই মুহূর্তে বা বানাইলাম। হ্যাঁ, যজম যুক্ত অক্ষর কোন পাশের অক্ষরের সাথে মিলাইতে হয়, ডানের হরফের হরকতের সাথে। এই পাশে, বাম পাশে না ডান পাশে, ডান পাশে। যজমযুক্ত অক্ষরটা আমার ডান বডির যে ডান আছে, এই ডানের ডান পাশে না বাম পাশে, ডান পাশে। বলতে হবে ডান পাশে হরফের হরকতের সাথে, হরকতের সঙ্গে। যদি আমি হরফ বলি তাহলে হবে না, তাহলে হবে না। হ্যাঁ, হরফের হরকত বলতে হবে। সেটা কি, জবর। এই হলো একটা চিহ্ন দিলাম জবর, তাহলে ডান পাশের হরফের হরকতের সঙ্গে মিলতে হবে। সেটা কি উচ্চারণ হবে, আব। হামজা বা জবর আব। আর এটাকে এখন হামজা বললাম কেন, কারণ আইনের উপরে যদি হরকত থাকে তাহলে তখন হামজা হয়। আলিফের উপরে যখন কি হয়, আলিফের উপরে যখন হরকত চলে আসে তখন আলিফ কি হয়ে যায়, হামজা হয়ে যায়, হামজা হয়ে যায়। এখন আমি এই জায়গাতে কি করলাম, হ্যাঁ ছোট ওইটা না, যেমন এই এখান থেকে নিয়ে আসলাম বা বা জবর বাব, বাব, বা বা জেদ, বিব, বিব, বা বা পেশ, বুব, বুব। এটা যদি ধরি শুধু এতটুক ধরি, তাহলে বা বি বু, আর এটাকে যখন এই বার সাথে মিলাই দিব তখন কি হবে, বাব বিব, হ্যাঁ বুব। এই হলো আমার 2 নম্বর নিয়ম ছিল। 3 নম্বর নিয়ম কি বলছিলাম, 3 নম্বর নিয়ম হলো 3 নম্বর নিয়ম হলো তাসদীদের নিয়ম। তাসদীদ। তাসদীদ কাকে বলে, এই হলো একটা চিহ্ন, আরবিতে বিশেষ এক চিহ্নের নাম তাসদীদ। তবে এখানে এই যজম আর তাসদীদ, এখানে আরেকটু কথা মনে রাখতে হবে, সেটা হলো যে আরবিতে একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সাথে যে সংযোগ করা হয়, মিলাইতে হয়, হ্যাঁ, সংমিশ্রণ করা, এটা হলো এই 2টা চিহ্ন দ্বারাই করা যায়। এছাড়া অন্য কোনো চিহ্ন দ্বারা কি করা যায় না, সংযুক্ত করা যায়, সংযুক্ত করা যায় না। যুক্তাক্ষর আমরা বাংলায় যেটা বলি যুক্তাক্ষর, আরবিতে সেটা যজম অথবা তাসদীদ, এই 2টা দিয়েই করতে হবে। এই 2টা দ্বারা কি করা যায়, একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সাথে মিলানো যায়। যজমযুক্ত অক্ষর মনে রাখতে হবে যে ডান পাশের হরফের হরকতের সাথে একবার উচ্চারণ হয়, যজমযুক্ত অক্ষর একবার উচ্চারণ হয়, তাসদীদযুক্ত অক্ষর দুইবার উচ্চারণ হয়। 2বার কিভাবে, আমরা এটাকে বা বানাই দিলাম, তাহলে ডান পাশের হরকত আমার যেতে হবে, আমি একটু পিছনে চলে যাই, এটাই যজম তখন নেওয়া যাবে না। হ্যাঁ, যজমের সাথে না নিয়া তখন আমরা হরকতে যেতে হবে, চলে যায়। সেটা কি, এই বার মধ্যে কি আছে, হরকত আছে, বা জবরটা ধরি, বাব, বাব, তাহলে ডান পাশে একবার উচ্চারণ হইলো। হ্যাঁ, তাসদীদযুক্ত অক্ষর কয়বার উচ্চারণ, 2বার। প্রথমবারের উচ্চারণটা পাইলাম বাব, বাব। দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে উচ্চারণ হবে, হ্যাঁ, তাহলে বা, নিজের হরকত হলো বা, জবর বা, বা। প্রথমবার কি উচ্চারণ ছিল, বাব, বাব, বা, বা। এখন যদি জেড ধরি, তাহলে বিব, বা, বিব, বা, বা। পেশ ধরলাম, বুব, বা, বুব, বা, বা। ঠিক আছে। 4 নম্বর একটা নিয়ম বলছিলাম, সেটা হলো আমরা 6টা নিয়মে আর অক্ষরগুলোকে টানা যায়। এটা হলো মাদের নিয়ম বলছিলাম, যে উচ্চারণ টেনে পড়ার কায়দা, বেসিক নিয়ম হলো 6টা। এই 6 নিয়মে সারা কোরআন শরীফে কি হবে, কোরআন শরীফে টানার জন্য ওই 6 নিয়মই, এর বাইরে কোনো নিয়ম নাই। এইটাই হলো মানে সবচেয়ে ম্যাজিকের মতো, যে আমরা বললাম আমরা বায়োলজি পড়াই, কেমিস্ট্রি পড়াই, এই ছোট ছোট ট্রিক্স দিয়া, হুজুরের এই ট্রিক্সটা যে এত জোস, যে লম্বা করার নিয়ম বা টানার নিয়ম ওই 6টা ছাড়া নাই। আমরা একটু খেয়াল করি যে একটু দেখেছি 6টা নিয়ম,
এই ছয়টা একদম সবাই মুখস্থ রাখবো। ছয়টার তিনটা একসাথে দিচ্ছি, তিনটা সেটা হলো খারা জবর, খারা জবর, খারাজের, খারাজের, উল্টা পেশ। এই উল্টা পেশ, এনে তিনটা, এটার তিনটা আছে, খারা জবর, খারাজের, উল্টা পেশ। এই চিহ্নগুলো যে অক্ষরের মধ্যে দেখবো, ওই অক্ষরটা কি করব, টানবো। টানবো। যেমন এটাকে আমি কি বানাই দিলাম, এখন একটা অক্ষর বানাইলাম, বাহ, যেমন আচ্ছা তা বানাইলাম। হ্যাঁ, তা, তাহলে এখন যদি খারা জবর ধরে কি উচ্চারণ হবে, তা, তা, তি, খারা জের দিলাম, তি, উল্টা পেশ দিলাম, তু, তু। ঠিক তেমনি ভাবে যখন এই হরকত চলে যাব, যখন তা, তি, তু, বা, বা, বি, বি, বু, বু। এটাকে যদি আমি কি করি, তা বানাই, তা বানাইতে পারি। হ্যাঁ, তা বানাই দিলাম। ঠিক আছে। হ্যাঁ, ছোট। হ্যাঁ, এখন কি হলো, তাহলে হলো তা, তা, তি, তু, তি, তু। তু। আর এটাতে যদি ধরি, তা, তা, তি, তু, এটা হলো তিন, তিনটা নে, তিনটা নিয়ম এখানে। আর বাকি তিনটা, বাকি তিনটা হলো জবরের বাম পাশে বাম পাশে খালি আলিফ, আলিফের উপরে কিছু নাই, শুধু আলিফ আছে। হ্যাঁ, এটা সবার এটা খালি আলিফ থাকতে হবে। 2 নাম, এটা 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বারে হলো জেরের বাম পাশে যজমলা ইয়া, যজমলা ইয়া থাকতে হবে, জেরের বাম পাশে যজমলা ইয়া। ইয়া। 6 নাম্বার পেশের বাম পাশে পেশের বাম পাশে যজমলা ওয়াও। যজমলা ওয়াও। এই দুইটাতে যজম আছে, আর এটাতে কিন্তু খালি, একেবারে খালি থাকে। এটাতে যজম চলে আসে, তখন আর মাদের অক্ষর হবে মাদের না। মাদের নিয়ম না, অন্য মাদের নিয়ম হবে না, অন্য নিয়ম হয়ে যাবে। অন্য নিয়মে চলে যাবে। তাহলে এটা কি হবে, জেরের জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এই হলো 6টা। তাহলে এই জায়গায় আমি এখন কি করতে পারি, এটাকে একটা অক্ষর বানাই দিই, বানাই দিয়া বলি, এই বা আলিফ জবর, বা, বা। যেমন খারা জবর দ্বারা কি হয়, বা, বা তা, ঠিক তেমনি হবে তি, তা, ইয়া, জে, তি, তি, টান করতে হবে। এখন কেউ যদি এখানে বলে তি, তি, তাহলে তাহলে বুঝে কি, নাও। তার এটা হইলো না, হরকত হয়ে গেল। হরকত হয়ে আমার মাদের নিয়ম যে 6টার একটা জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া থাকলে টান করতে হবে। করতে হবে। উনি কি করে নাই, টানটা দেয় নাই, সুতরাং কি হয়ে গেল, ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল। কি করতে হবে, টানতে হবে। কিভাবে টান, তি, এই। এটা কি অক্ষর, সা। সা, সা, ওয়াও, পেশ। পেশ, সু, এখানে বা, তি, সু, এটাকে আমি যদি তা বানাই, তাহলে তা, তা। এটাকে বা বানাইলাম, বি, বি, এটাকে হ্যাঁ বা বানাইলাম, তাহলে বু, এই। এই, এই ছিল আমাদের কয়টা নিয়ম, চারটা নিয়ম। 3 4টা নিয়ম। হ্যাঁ, 4টা নিয়ম। অর্থাৎ এখান থেকে নিয়ে এটা হলো একটা নিয়ম। 6টা মানে লম্বা করার এই 6টা নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নাই। বলছিলাম মাদের নিয়ম। মাদের নিয়ম মানে লম্বা করার নিয়ম, মদের হরফ যেটাগুলো আমরা বলি, মাদের হরফ বা মদের হরফ। হ্যাঁ, ঠিক আছে। মাদের নিয়ম। নিয়ম 6টা। 6টা, খারা জবর, খারাজের উল্টা উল্টা পেশ, পেশ, জবরের বাম পাশে খালি খালি আলিফ, আলিফ, জেরের বাম পাশে যজমলা যজমলা ইয়া, ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এই 4টা নিয়ম। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে আমরা এই পর্যন্ত। এই পর্যন্তই। পিছনে গুলো একটু রিভাইজ দিলাম। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ Next আগামীকাল নতুন একটা নিয়ম ইনশাআল্লাহ। যারা আজকে ক্লাসটা করতেছেন অবশ্যই আমাদের বিগত ক্লাসগুলো করবেন। আমার বিশ্বাস খুব সহজেই, এই যে হুজুর মাত্র এইখানে মানে বললাম না, আপনার ওই মারখাজের ওই 17টা নিয়ম ওইরকম মানে আলাদা করে আসলে কঠোর করা আমাদের জন্য খুব কঠিন। আমরা যারা বাংলা লাইনে পড়ছি বা বিভিন্ন লাইনে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা যে কোনো লাইনে আছি, বা বাসায় আব্বা আম্মা বা হলো চাচা চাচি যারাই আছে, তো সবার জন্য আসলে আমাদের জন্য আর কি, যারা আমরা হাফেজ না, হাফেজ ব্যতীত যারা আছি তাদের জন্য উচ্চারণ, ঠিক আছে, বা হলো যাদের এই হরফের নিয়মগুলা, এগুলো আমাদের জন্য খুব কঠিন। তো হুজুর, আমি বললাম কি, আমার কাছে মনে হয়েছে আমার কোরআন শরীফ শেখার পেছনে সবচেয়ে বেশি যদি অবদান থাকলে হুজুরের, এবং হুজুর এই সহজভাবে না শিখালে আমি মনে হয় না পারতাম। কারণ আমি আগে শিখছি, বারবারই শিখতাম, বারবারই নিয়ম করতাম, পরে ভুলে যেতাম। এখন আমি হয়তোবা কিছু নিয়ম কম জানি, বাট তারপরেও আমার পড়তে গেলে হয়তোবা মানে অশুদ্ধ হয় না, মানে আল্লাহ যাতে মাফ করে দেয়,
অবশ্যই, মানে অশুদ্ধ হয় না, বা আমি চেষ্টায় আছি, এবং এই চেষ্টাটা সহজ হয়েছে শুধুমাত্র হুজুরের এই নিয়মগুলোর জন্য। হুজুর এই যে আর কটা 4টা নিয়ম দিয়েছে না, আর হয়তো 3টা বা 4টা, মানে মোট 6টাতে 7টা নিয়ম আমার যতটুকু মনে আছে। আর এগুলো খুবই ছোট কালের নিয়ম একদম, মানে হরকত, তানবিন, ঠিক আছে, তারপরে হলো কি বলে তাসদিদ, জজম, এগুলো আমরা সবাই মোটামুটি জানি। বাট আমরা যদি অনেক নিয়মের ভিড়ে চলে যাই তাহলে তখন আমাদের এই ক্লাসগুলো দেখা যায় কঠিন হয়ে যায়। তো আমার বিশ্বাস সামনের ক্লাসগুলো করেন। আর এই ইয়ার কি বলে এই মাসটা, রোজার মাসটা যদি আমরা হুজুরের সাথে লাগে থাকি, আমরা বিশ্বাস অবশ্যই অবশ্যই আমরা সবাই কোরআন শরীফ সহি এবং শুদ্ধভাবে শিখতে পারবো। আর আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার আজকে একটু